বাইরে যাইতে হবে, যে আমাদের যারা এখন জেনজি বা আমাদের যারা হয়তো কি বলে ওই যে শাহবাগ টাহবাগ ছিঁড়ে ফেলে না, এই যে আন্দোলনে দেখলাম যে মেয়েরা আমাদের বোনরা ওরা আবার ওই যে শিক্ষামন্ত্রীরা মানে বলতেছে আর কি, এগুলো কি বলে মানে একটু বলি, হ্যাঁ মাইন্ড করেন না কেউ, মানে ওরা বলে যে বাল ছালো মুক্তমুখ আগডুম বাগডুম মাদারসত শিক্ষামন্ত্রীরা বলে, আমাদের কিছু পোলাপাইন দেখলাম। আমি চিন্তা করলাম যে ওদের কি বাপ মা নাই, এইসব পোলাপানির বাপ মা নাই। শিক্ষামন্ত্রীর ফার্মের মুরগি বলছে, এটা কে কে শুনছেন? শিক্ষামন্ত্রী যে ফার্মের মুরগি কারে বলছে, কি উদ্দেশ্যে বলছে, কে কে বলছে শুনছেন বলেন? শালার বিএনপির লোকজনগুলোরে আর তথ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্ব আছে, যে মিডিয়াগুলো যে নিয়ন্ত্রণ করেন না আপনারা, আর বিএনপির যে সকল মাথা মোটা নেতা কর্মীরা তারেক রহমানকে বিক্রি কইরা রাজনীতি করবা, ব্যবসা বাণিজ্য করবা, বিএনপিকে দোকান মনে করবা, হ্যাঁ? শিক্ষামন্ত্রী কোথায় বলছে ফার্মের মুরগি কারে বলছে? এই বেটারা এরা কি একটা লোক এটা প্রচার করতে পারছে বিএনপির কেউ? আবার বিএনপির মিডিয়া সেল থেকে দেখলাম যে কালকে রাতে একটা পোস্ট দিছে যে আওয়ামী লীগ এবং জামাত শিবিরের পেজ থেকে গুজব ছড়াইছে। গেল 1.5 বছর কি মিরাজ হোসেন গাজী ঘোড়ার ডিম ছিটতেছে? গেল 1.5 বছর মিরাজ হোসেন গাজী নিজের সর্বস্ব ব্যক্তিগত টাকা দিয়ে 1.5 বছর নিজেই ওপেন মিডিয়া সেল প্ল্যাটফর্ম করে এই যে আমি যে তথ্য প্রমাণ সহ প্রতিবেদনগুলো দেখতেছিলাম, প্রচার করতেছিলাম, আমি কি মাথা খারাপ? নিজের টাকা খরচ করে, নিজের সর্বস্ব টাকা দিয়ে, ধার দেনা লোন সুদ করে সর্বস্ব করে বাংলা ভিশন থেকে ওই মুনাফেক গুলারে ওদের ভণ্ডামির প্রতিবাদ করেছি, প্রতিকার চেয়েছি, লিখিতভাবে জমা দিয়েছি বাংলা ভিশন কর্তৃপক্ষের কাছে। মিথ্যা তথ্য, অপতথ্য, গুজব যত ছড়াইছে মূলধারা গণমাধ্যমের মধ্যে বাংলা ভিশন তথ্য প্রমাণ সহ জমা দিছি। এগুলো কি নিজের হিরোইজম দেখানোর জন্য, নিজেরকে হিরো বানানোর জন্য, নাকি নিজে বিশাল কিছু করে ফেলছে এই কারণে? নো, নেভার। আজকে বলি, গতকালকের পরিস্থিতি দেখে মনে হয়েছে এটা আমার দ্রুত বলতে হবে, নাইলে হবে না। বাংলাদেশের গণমাধ্যম পরিষ্কারভাবে শোনেন, এই গেল 1.5 বছর ধরে যেই তথ্যপত্র গবেষণা যেটা আমি করছি, বাংলাদেশের গণমাধ্যম সম্পূর্ণভাবে বিএনপির মতাদর্শের বাইরে। এখন যদি বলেন কাদের, যাদের, সেটা হচ্ছে জামায়াত ইসলামের মতাদর্শের নিয়ন্ত্রণে বাংলাদেশের গণমাধ্যমগুলো। 2-3টা মেইন স্ট্রিম টেলিভিশন আর পত্রিকা আছে যেগুলো শতভাগ নিয়ন্ত্রণে নিতে পারে নাই। তাছাড়া বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম, এমনকি প্রথম আলোর এই 5 আগস্ট পরবর্তীতে প্রথম আলো সবচেয়ে বেশি বিএনপি বিরোধী নিউজ করেছে, আবার ক্ষমাও চেয়েছে। বাংলা ভিশন, এনটিভি, আমার দেশ, প্রথম আলো, সমকাল, চ্যানেল 24, তারপরে হচ্ছে যে ইনকিলাব না ইত্তেফাক, তালিকাটা করে, এইগুলো হচ্ছে এই 5 আগস্টের পরবর্তী সময়ে সে একেবারে পরিষ্কারভাবে বোঝা গিয়েছে যে এই প্রত্যেকটি গণমাধ্যমে তাদের সম্পাদকীয় নীতি এবং রিপোর্টিং নীতি জামায়াত শিবিরের মতাদর্শ বাস্তবায়ন করছে, তথ্য প্রমাণ সহ আমি উপস্থাপন করলাম। এখন কথা হলো, এটা কি জামাত শিবিরের দোষ নাকি ওই সাংবাদিক বন্ধুদের দোষ? কারো দোষ না, কিন্তু এটা জামাত ইসলামের সফলতা, এইটা জামাত ইসলামের রাজনৈতিক দূরদর্শিতার অংশ, এইটা জামাত ইসলামের সবচেয়ে বিচক্ষণতা। এবং আগামীতে যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কেউ দখলে নেওয়ার ক্ষমতা রাখে, সেটা একমাত্র জামায়াত ইসলামী। আর এই ধারায় যদি চলতে থাকে তাহলে বিএনপি হবে বাংলাদেশের 3 নম্বর রাজনৈতিক দল। এবং আবারও বলি, আগামীতে যদি রাষ্ট্র ক্ষমতা দখলে কেউ নেওয়ার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে একমাত্র জামায়াত ইসলামী। আর এই ধারা চলতে থাকলে বিএনপি হবে বাংলাদেশের 3 নম্বর দল। কারণ একটি দেশের গণমাধ্যম যখন যার নিয়ন্ত্রণে থাকে, সেই দেশ, সেই কমিউনিটি, সেই জায়গায় নিয়ন্ত্রণ করার ক্ষমতা সেই দল বা সেই গোষ্ঠীর বা সেই ব্যক্তির থাকে। বাংলাদেশের গণমাধ্যম সম্পূর্ণভাবে জামায়াত শিবিরের নিয়ন্ত্রণে। আর বাংলা ভিশনে এতদিন আমি যেই তৎপরতাগুলো দেখিয়েছি, বাংলা ভিশন নিয়ে আমার যেই গবেষণা অনুসন্ধান ছিল, এটা ছিল হচ্ছে একটা উদাহরণ। অর্থাৎ বাংলাদেশের গণমাধ্যমগুলো যে 5 আগস্ট পরবর্তী সময়ে জামায়াত ইসলামের মতাদর্শের অনুসারীরা নিয়ন্ত্রণ করছে, বিএনপি বিরোধী এবং তারেক রহমান বিদ্বেষী নীতি বাস্তবায়ন করেছে, সেটার উদাহরণটা ছিল হচ্ছে বাংলা ভিশনে আমি যেই তথ্যপত্রগুলো তুলে ধরেছি, যে বাংলা ভিশনে যদি এই বাস্তবতা থাকে তাহলে অন্যান্য গণমাধ্যমের আসলে কি অবস্থা। এটা ছিল আমার গবেষণার মূল বাস্তবতা। আমি ভেবেছিলাম আরো পরে, একটু পরে সেটি তথ্যপত্র সহ দিব, কিন্তু গতকালকের আমাদের গণমাধ্যমগুলোর তৎপরতা দেখে মনে হয়েছে যে এইটা আসলে নিয়ন্ত্রণ তো কেউ করতে পারবে না। আর বিএনপি, ওই যে বললাম যে বিএনপির সবচেয়ে বড় ব্যর্থতা, এবং আগামীতে একেবারে খুব যৌক্তিকভাবেই জনাব তারেক রহমান ছাড়া আর যারা আছে বিএনপিতে, যতগুলো আছে ঢাকা শহরে বিএনপি যারা করেন, যত নেতৃবৃন্দ আছেন,
ওনাদের কারণে আজকে গণমাধ্যম সম্পূর্ণভাবে জামায়াত ইসলামের মতাদর্শের নিয়ন্ত্রণে চলে গেছে। আবারও বলি, জনাব তারেক রহমান ছাড়া এবং ওনার টিমে যারা কাজ করেন ওনার সঙ্গে একেবারে নিবিড়ভাবে, তারা ছাড়া ঢাকায় যারা বিএনপি করেন তাদের উদাসীনতা, দায়িত্ব জ্ঞানহীনতা এবং অবহেলার কারণে বাংলাদেশের গণমাধ্যমগুলো সম্পূর্ণভাবে জামাত শিবিরের মতাদর্শের নিয়ন্ত্রণে চলে গেছে। যদি কেউ অবাক হন, আরেকটু ভেঙে বলি, এই যে আমি যে গেল বেশ কিছুদিন ধরে তথ্যপত্র সহ আমি দিচ্ছি, তাই না? অনেকের কাছে মনে হয়েছে না যে মিরাজ ভাই হয়তো নিজের ক্রেডিট নিচ্ছে, নিজে অনেক কিছু করছে, অনেক অবদান রাখছে, এইটার প্রমাণ দিচ্ছে, জাহির করতেছে, তাই না? এটা মনে হয়েছে অনেকের কাছে না? আসলে না, এটা প্রমাণ হয়েছে যে আমি যে শেষ পর্যন্ত ফেসবুকে কিন্তু বিজ্ঞাপনও দিছি, তাই না, একটা ভিডিও বার্তার মাধ্যমে, যে কি বলে আমার এই প্ল্যাটফর্মটি পরিচালনার জন্য আর্থিক সহযোগিতা, মনে আছে? দেখেছেন ওই ভিডিওটা আমি বিএনপির গুরুত্বপূর্ণ বেশ কয়েকজনকে পাঠিয়েছিলাম এবং একটা নোট দিয়েছিলাম যে পুরো ভিডিওটি দয়া করে দেখবেন। হ্যাঁ, এটা কিন্তু আমি লিখেছিলাম সেখানে বেশ কয়েকজন, আমি তাদের নামটি এখন বলবো না, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে প্রতিবেদনটা উপস্থাপন করবো শিগগিরই, সেইখানে তাদের নাম সহ থাকবে যে এই মানুষগুলো গেল 1.5 বছরে আমার যে কার্যক্রম সেগুলো পর্যবেক্ষণ করেছেন, শেয়ার করেছেন। এমনকি বিএনপির অফিসিয়াল পেজে আমার মানে ডজন খানেকের বেশি প্রতিবেদন ডকুমেন্টারি কিন্তু সেখানে আছে, আমার ক্রেডিট দিয়ে তারা দিয়েছেন। এই মানুষগুলো যারা সংশ্লিষ্ট তাদেরকে কিন্তু আমি ওই ভিডিওটি দিয়েছি যেখানে আমার বর্তমান বাস্তবতা বুঝিয়েছি। এরপরে আমি আলাদা একটি ভিডিও বানিয়ে কয়েকজনকে উদ্দেশ্য করে পাঠিয়েছি সরাসরি অর্থনৈতিক সহযোগিতার জন্য, যেহেতু বাংলাভিশন আমাকে মার্চ মাসের 15 তারিখ চাকরিচ্যুত করেছে। আর গেল 1.5 বছরে আমার এই প্ল্যাটফর্ম পরিচালনা করতে আমি সরকারি, বেসরকারি, দলীয়, ব্যবসায়ী, স্পন্সর কারো কাছ থেকে 1 পয়সা নেইনি, 1 পয়সা না, নিজের সম্পূর্ণ টাকা, এমনকি বাংলাভিশনের প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে আমি আমার এই প্ল্যাটফর্ম চালিয়েছি এবং সেটা আমার নিজের মতো করে যতটুকু পেরেছি। এবং সেইখান থেকে আমি তথ্যপত্র সহ যেটা পেয়েছি, বাংলাভিশন হচ্ছে সেখানে উৎকৃষ্ট উদাহরণ। এখন বলবেন যে বাংলাভিশনে যারা আছে তাদেরকে দোষ দিব, আমি তাদের দোষ দিই না। কিন্তু কেন দোষ দিই না? আমি মিরাজ হোসেন গাজী, ওই যে বললাম, যাদের কাছে ওই ভিডিও বার্তাগুলো পাঠিয়েছি বা এই যে আমার এই বাস্তবতা বুঝিয়েছি, আমি বাংলাভিশন থেকে চাকরিচ্যুত হয়েছি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পরে, বিএনপি সরকার ক্ষমতা আসার পরে মার্চ মাসের 15 তারিখে। এটা কি বিএনপি লোকজন জানে না? জানে। একটা লোক কিন্তু আমাকে ফোন করে নাই, একটা লোক না, খেয়াল করবেন, একটা লোক না। এটা আমার গবেষণার একটা তথ্যপত্র প্রমাণ। হ্যাঁ, কিন্তু একইভাবে আমাদের সহকর্মী যারা হয়তো বিএনপি মতাদর্শের না, অন্য মতাদর্শ, এখন টেলিভিশনের 4 জন সাংবাদিক, আমার বন্ধু সহকর্মী সবাই তারা ভালো সাংবাদিক, তারা ইস্যু না, ইস্যু হলো ওই 4 জন সাংবাদিকের পক্ষে জামায়াত ইসলামের আমির থেকে শুরু করে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ডাকসু নেতৃবৃন্দ, এমনকি জামায়াত এনসিপির 4 জন এমপি জাতীয় সংসদে তাদের পক্ষে অবস্থান নিয়েছে। আর মিরাজ হোসেন গাজী নিজের টাকা খরচ করে গেল 1.5 বছরের 450 থেকে 500 প্রতিবেদন টেলিভিশনে প্রচার উপযুক্ত, যেটা ওপেন মিডিয়া সেল MAG লাইভ, এখানে ঢুকে দেখে নেবেন। যে যত বড় সাংবাদিকতার জ্ঞানী হন, যে যত বড় সমালোচক হন, যে যত বড় বিজ্ঞ হন, একটা রিপোর্ট দেখবেন যে এটা যদি পান যে মিরাজ হোসেন গাজী এটা মিথ্যা তথ্য দিয়েছে। 450 প্রতিবেদন 1.5 বছরে, 450। বিএনপির কোনো টাকা না, কোনো স্পন্সর না, কোনো কারণ না। এই যে এখানে এক ভাই আছে দেখতেছি, বোধ হয় 200, 100, 2000 টাকাও মাঝে মধ্যে আমার কাছের কিছু মানুষজনের কাছ থেকে মানে চেয়ে নেওয়ার মতো নিয়ে আমি এটা চালিয়েছি। এটা বলতেছি আমার অসহায়ত্ব প্রকাশ করার জন্য না, এটা আমার নীতি নৈতিকতা, স্বচ্ছতা। তবে মূল ব্যাপার যেটা বলা উচিত পরিষ্কারভাবে, এটা না বললে অপরাধ হবে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দেখেছেন এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে আমার একটা ছবি হয়তো দেখেছেন বা একটু ভিডিও দেখেছেন হয়তো, আমাদের একটা অনুষ্ঠান ছিল, সেখানে উনি আমাকে নিজে কাছে ডেকে এগিয়ে এসে, অর্থাৎ একজন প্রধানমন্ত্রী সরকারের সর্বোচ্চ জায়গায় তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী আমার মতো ক্ষুদ্র একজন সংবাদকর্মী মিরাজ হোসেন গাজীকে কাছে ডেকে নিয়ে উনি যেই ভালোবাসা, স্নেহ, অনুপ্রেরণা, উৎসাহ দিয়েছেন, এটা কিন্তু আমার জন্য আমি কল্পনাও করিনি। এটা কিন্তু আমি কল্পনাও করিনি, কিন্তু আমার প্রতিবেদনগুলো আমার এই প্ল্যাটফর্ম থেকে উনি নিয়মিত দেখেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাকে উন্মুক্তভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, দিয়ে রাখা হয়েছে আমি কি করতে চাই। খেয়াল করবেন, কি চাই, কি টার্গেট, কি করতে চাই, আমি কিচ্ছু চাইনি। এরপরে ফলো আপ করিয়েছেন, ধমকও খেয়েছি, কেন বলতেছি না, কেন চাচ্ছি না, আমি কিচ্ছু চাই নাই যেটা বলতেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার মা এবং জিয়া পরিবারের প্রতি গণমাধ্যম, আমি নিজে সাংবাদিক হিসেবে যেই অপসাংবাদিকতা করেছে ওনাদের সঙ্গে, গণমাধ্যমগুলো বছরের পর বছর যেই সাংবাদিকতা করেছে, 5 আগস্টের পরে আমার বাংলাভিশন যেই অপসাংবাদিকতা করেছে, যেই উদাহরণগুলো আমি তুলে ধরেছি, এইটা বোঝানোর জন্য যে
বাংলা ভিশনেই যদি বেগম জিয়া তারেক রহমানের রিপোর্ট প্রচার করতে না পারি, মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন যদি মিরাজ হোসেন গাজীকে চাকরিচ্যুত করে, কারণ কি? আমি অপসাংবাদিকতা, মিথ্যা সাংবাদিকতা, মিথ্যা সংবাদের প্রতিবাদ করেছি, প্রতিকার চেয়েছি, লিখিতভাবে তাদের কাছে উপস্থাপন করেছি। বাংলা ভিশনের টপ টু বটম সবাই তারা জানেন, তাদের মৌখিক প্রতিকার হলো তারা অনেক, আমি সংখ্যায় নাকি কম। অর্থাৎ জামাত শিবিরের মতদর্শের মানুষ হচ্ছেন সংখ্যায় বেশি, স্বাভাবিক। আমি যত একা ছিলাম, এর আগে মোস্তফা ফিরোজ ভাই নাই, মাসুদ কামাল ভাই নাই, দীপন দেওয়ান নাই, মিজানুর রহমান সবুজ নাই। দীপন দেওয়ান ভাই আমার এখানে কমেন্টও করেছেন যে গুপ্ত বাহিনীর অত্যাচারে তিনি চলে গেছেন। এখন আমার এই যে বাংলা ভিশনের যারা সহকর্মী, সহযোদ্ধা, তাদেরকে কি আমি দোষ দিব বা আপনি দোষ দিবেন যে তারা কি মানে খারাপ মানুষ, বা তারা কি দোষ তাদের দোষ যে পুরা বাংলা ভিশন যে জামাত শিবিরের মতদর্শের নিয়ন্ত্রণ, এটা কি তাদের দোষ? না, তাদেরও দোষ না, জামাত ইসলামের দোষ না। এটা জামাত ইসলামের দূরদর্শিতা, জামায়াত ইসলামের সাংগঠনিক দূরদর্শিতা। অন্যান্য বিভিন্ন সেক্টরে যেমনি তাদের মতদর্শের লোক সেট করেছে, বাংলাদেশের গণমাধ্যমগুলো টোটালি বাংলা ভিশনের বাস্তবতা যদি উদাহরণ হিসেবে আপনি নেন, তাহলে তার বাকিটি বলা লাগবে না। এইটা কিন্তু ওই সাংবাদিকদেরও দোষ না, জামায়াত ইসলামের দোষ না। জামায়াত ইসলামের এটা অর্জন, এটা সফলতা, তাদের রাজনৈতিক দূরদর্শিতা। আর যে সাংবাদিক বন্ধুরা, তারা তাদের মতো। কেন তাদের মতো? বিগত 25 বছরে তো আপনি ভাগ বাটোয়ারা খোঁজার চেষ্টা করেন নাই, তাই না? ধরেন পরিষ্কারভাবে বোঝানোর জন্য, দেখেন তাদের দোষ না কেন। ধরেন 2টা ইলেকশন হচ্ছে, জাতীয় নির্বাচন, হ্যাঁ। প্রথম ইলেকশনে একটা ব্যালট পেপারে 2টা মার্কা, ধানের শীষ আর নৌকা মার্কা। ধরেন আমার বাংলা ভিশনে 40 জন ভোটার সাংবাদিক, খেয়াল করবেন, 40 জন ভোটার বাংলা ভিশনে একটা নির্বাচনে ব্যালট পেপারে 2টা মাত্র মার্কা, একটা হচ্ছে ধানের শীষ আর একটা হচ্ছে নৌকা। তাহলে ভোটের ফলাফল হবে ধানের শীষ পাবে 36 থেকে 37টা, নৌকা পাবে 3 থেকে 4টা প্রথম ইলেকশনে, হ্যাঁ। আবার আরেকটা ইলেকশন ধরেন হইল, সেই ইলেকশনে ব্যালট পেপারে 2টা মার্কা, একটা হচ্ছে ধানের শীষ আর একটা হচ্ছে দাঁড়িপাল্লা। খেয়াল করবেন, প্রথমে ছিল ধানের শীষ আর নৌকা, ধানের শীষ পেয়েছিল 36-37টা, নৌকা পেয়েছিল 3টা বা 4টা। পরের ইলেকশনে ধানের শীষ আর হচ্ছে দাঁড়িপাল্লা। এইবার ফলাফল কি জানেন? ধানের শীষ মার্কা হলো 2 থেকে 3টা ভোট, দাঁড়িপাল্লা হচ্ছে 36 থেকে 37টা ভোট। বুঝতে পারছেন নিশ্চয়ই? আবারও বলি, 2টা ইলেকশন, ভোটার কিন্তু 40 জন। প্রথম ইলেকশনে ব্যালট পেপারে মার্কা হচ্ছে ধানের শীষ আর দাঁড়িপাল্লা, খেয়াল করবেন, সরি ধানের শীষ আর নৌকা। ধানের শীষ আর নৌকা যখন ব্যালট পেপারে, তখন ভোট গণনায় দেখা গেছে ধানের শীষ পেয়েছে 36-37টা, নৌকা পেয়েছে 3টা বা 4টা। পরবর্তী আরেকটা ইলেকশনে ধানের শীষ আর দাঁড়িপাল্লা, এইবার ফলাফল হচ্ছে ধানের শীষ 2-3টা, দাঁড়িপাল্লা 37-38টা। বুঝতে পারছেন নিশ্চয়ই এবার? আর এই যে বলতেছিলাম, এখন টেলিভিশনের 4 বন্ধুর জন্য সংসদে পর্যন্ত বিবৃতি দেওয়া হয়েছে, একাধিকবার বলা হয়েছে। আর আমি মিরাজ হোসেন গাজী 15 মার্চ 2026 বাংলা ভিশন থেকে চাকরিচ্যুত হয়েছি, অনেকেই জানে, তাই না? ফেসবুকে যত কম বেশি লিখি। তার চেয়ে বড় কথা, আমি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাদেরকে হোয়াটসঅ্যাপে, যাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হতো নির্বাচনের আগে পরে বিভিন্ন সময়, তাদেরকে পাঠিয়েছি, বলেছি অনুরোধ করে ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখে ওই ভিডিওর মধ্যে একটা জায়গায় আছে যে আমার ধরনের যে বেকারত্ব, এই যে আমার প্ল্যাটফর্ম চালাইতে পারি না, এই যে আমার সর্বস্ব দিয়ে যেহেতু আমি এটি চালাচ্ছি, তাই না, এবং আমার এই প্ল্যাটফর্ম গুটিয়ে ফেলতে হবে, হ্যাঁ, আর্থিক সহযোগিতা চেয়েছিলাম তাদের কাছে ওই ভিডিওর মধ্যে আর কি। একটা মানুষ কিন্তু রিপ্লাইও দেয় নাই, একটা মানুষ, একজন শুধু কল করেছিলেন অনেকদিন পরে, আর কেউ না। তাদের নামটা বলছি না, আমি সেটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি যখন এই প্রস্তাবনা উপস্থাপন করবো, জাতির কাছে যখন এটা তুলে ধরবো যে বাংলাদেশের গণমাধ্যম কেন জামায়াত শিবিরের মতাদর্শের কাছে সম্পূর্ণভাবে চলে গেছে আর কেন বিএনপির কাছে নাই, এটা হচ্ছে তার বড় প্রমাণ। মালিক যে হোক না কেন, এটা তাদের নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা নাই। এবং আগামীতে এই ঘাটতি এবং এই শূন্যতা, এই বাস্তবতা কোনোভাবে আপনি চেঞ্জ করতে পারবেন না। আর সরকার তো এক পারবেই না, বর্তমান সরকার তো গণমাধ্যমের উপর কোনো রকম প্রভাব বিস্তার করবে না। এই কারণে আগামী দিনে রাজনীতি বলেন, রাষ্ট্র বলেন, সরকার পরিচালনা বলেন, যে কোনো বিষয়ে বলেন, মূলধারার গণমাধ্যম হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর। আপনি রাজনৈতিক মতাদর্শ কি হবে, এটা দেখেছেন সম্প্রতি, এর আগে পানির ঘটনা দেখেছেন, চট্টগ্রামে পানি ডুবে গেছে, মানুষ বলে ফ্যামিলি কার্ড লাগবে না, পানি দাও। আরে বেটা, সরকার গঠন করলো 2 মাস 3 মাস হলো না, পেট্রোল পাম্পের লাইন দীর্ঘ দেওয়া দেখলেন। গতকালকে যে ঘটনা, এস অফ মিলন যে ব্রয়লার মুরগি না ফার্মের মুরগি বলছে,
কেউ কি আপনারা শুনেছেন কি বলেছে, কোথায় বলেছে, কোন উদ্দেশ্যে বলেছে, কোন মিডিয়াতে এটা দেখছেন? আমি একটু পরে আমার এই পেজে এবং ওপেন মিডিয়া সেলের পেজে, ইউটিউব চ্যানেলে আমি সেই বক্তব্যটা দিব। এবং শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অন্তত পক্ষে ক্ষমা চাওয়া উচিত। যে সকল শিক্ষার্থীরা তার পদত্যাগ চেয়ে রাস্তায় তারা গালিগালাজ করতেছে, তাদের অভিভাবকদের ক্ষমা চাওয়া উচিত। কারণ এই শিক্ষামন্ত্রী নিজে বৈঠক করেছিলেন পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য, বৃষ্টির কারণে নিজে প্রস্তাব করেছিলেন। সেই প্রস্তাবে তিনি উদাহরণ হিসেবে নিজের মেয়ে সহ অন্য বাচ্চাদের কথা বলেছিলেন যে এই বৃষ্টির মধ্যে ওদের যদি পরীক্ষা নেওয়া হয়, ওদের মাথায় যদি পানি পড়ে, আমার মেয়ের মাথায় পানি পড়লে ও হয়ে ব্রয়লার মুরগির মতো ওর জ্বর ঠান্ডা লেগে যায়, ওদের সবারই কিন্তু ছেলে মেয়েদের কিন্তু এই অবস্থা হবে। এই জন্য বৃষ্টির মধ্যে পরীক্ষা নেওয়ার দরকার, পিছিয়ে দেওয়ার জন্য বিকাল 5টা পর্যন্ত তিনি বৈঠক করেছিলেন। সবচেয়ে বড় ব্যাপার, সিটি কলেজের একজন মেয়ে শিক্ষার্থী, তিনি ফোন করেছিলেন মন্ত্রীকে শিক্ষার্থী হিসেবে। একজন মন্ত্রী এত গুরুত্ব দিয়ে কথা বলেছেন ওই শিক্ষার্থীর সঙ্গে, এত গুরুত্ব দিয়ে, এত সময় নিয়ে, এত অভিভাবকের মতো মানে বাবার জায়গা বা অভিভাবকের জায়গায় থেকে। আমি এত বছর সাংবাদিকতা করি, এত মন্ত্রী আমাদের সাংবাদিকদের সঙ্গে মনে হয় মন্ত্রীরা বা অন্য সময় আগের অভিজ্ঞতার বাস্তবতায় বলি, এত গুরুত্ব দিয়ে কথা বলবেন না। ওইখান থেকে ওই মেয়ের সঙ্গে যে মন্ত্রীর কথা হয়েছে, ওই কথার একটু কাটপিস বক্তব্য হচ্ছে যে কি ফার্মের মুরগি, এটা ছড়াই দিছে। আর আমাদের যারা রাজনৈতিক এই যে গুপ্ত মতাদর্শের যে রাজনৈতিক নেতৃবৃন্দ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরাও দেখলাম এইটা নিয়ে তারাও আবার বিশাল ব্যাপার স্যাপার বলে বলছেন যে এই ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগির জন্যই একজন শিলং থেকে মন্ত্রী হয়েছে, আরেকজন শিক্ষামন্ত্রী হয়েছে, আরেকজন প্রধানমন্ত্রী হয়েছে। বাইরে আপনাদের সবচেয়ে সৌভাগ্য, গণমাধ্যম আপনাদের নিয়ন্ত্রণে, আর বিএনপিতে তো অধিকাংশই তো হচ্ছে তাদের মতো। তারেক রহমান সাহেব ছাড়া আর যারা আছেন এরা তো বিএনপিকে মনে করেন যে ব্যবসা প্রতিষ্ঠান। বাস্তবতা মানে দল আসছে, ওকে, নিজের মতো নিজে চিন্তা করতে হবে দলের জন্য, দলের ইমেজ বৃদ্ধির জন্য সেই চিন্তা আছে বলে এটা মনে হয় না। এটা কে কি মনে করলেন সেটাতে আমার কিছু যায় আসে না। আমি কোনো চাওয়া পাওয়া নিয়ে নিশ্চয়ই আমার এই সংগ্রাম করতেছি না, আমি গণমাধ্যমের জন্য সংগ্রাম করতেছি। আর যারা এই যে কমেন্টের এখানে এই করতেছেন, আপনাদেরটা একটু পরে আমি কি বলে জবাব দিব, হ্যাঁ, এবং সীমা লঙ্ঘন যেটা করছেন সেটারও জবাব দিব একটু পরে। আমি আগে আমার আলোচনাটা আমি শেষ করি। তাহলে শিক্ষামন্ত্রী কি বললেন? শিক্ষামন্ত্রী বললেন হচ্ছে শিক্ষার্থীদের পক্ষে উনি অবস্থান নিয়ে ওনার কর্মকর্তাদের বোঝাতে গিয়েছিলেন যে কেন পরীক্ষা বৃষ্টির মধ্যে নেওয়া যাবে না, সেইটার উদাহরণ দিতে গিয়ে ওনার মেয়ের কথা বলেছিলেন ওই কর্মকর্তাদের কাছে। সেইটা সিটি কলেজের একটা মেয়ে ফোন করেছিলেন ওনাকে, উনি ওইখানে বলছেন যে মা, আম্মু, আমি তো এখন তো আমি এইভাবেও চেষ্টা করেছি, আমি এই উদাহরণও দিয়েছি আমার কর্মকর্তাদেরকে যে বৃষ্টির মধ্যে ওদের পরীক্ষা হইলে আমার মেয়েও তো যেরকম ঠান্ডা লাগলে একটু পানি পড়লে মাথায় হয়ে যায়, এরা তো এখন ব্রয়লার ফার্মের মুরগির মতো এখনকার ছেলে মেয়েরা, ওদের মাথায় একটু বৃষ্টির পানি পড়লেই ওরা তো ঠান্ডা জ্বর হয়ে যায়। এইটা উদাহরণ দিছে উনি, যেটা শিক্ষার্থীদের পক্ষে, ওনার কর্মকর্তাদের বিপক্ষে। আমি একটু পরে সেই ভিডিওটা, পুরো প্রতিবেদনটা আমি উপস্থাপন করবো, তাহলে শুনবেন যে কত বড় আমাদের এই সমাজের এই পোলাপাইনদের অভিভাবকগুলা চিন্তা করি যে ওরা একটা স্টুডেন্ট অন ক্যামেরায় বলতেছে, আর আমাদের গণমাধ্যম এবং ডিজিটাল মাল্টিমিডিয়ার মাধ্যমগুলো, এই সাংবাদিক বন্ধুরা, রিপোর্টার বন্ধুরা ওই কথাগুলো হুবহু প্রচার করে দিচ্ছে। এবং এই যে প্রচার করে দিচ্ছে, একজন বলছে একজন ছাদ থেকে লাফ দিছে, আমার পেজে আছে, লাস্ট ভিডিওটা দেখেন। এইগুলো গণমাধ্যমে রিপোর্টিং তো আমিও পাই, মাঠে রিপোর্টিং তো করা মানুষ আমি, তাই না? এখনো তো মাঠে রিপোর্টিং করবো, মাঠেই তো থাকবো, মাঠেই তো থাকি। এইরকম জীবনে কোনোদিনও এইরকম উদ্দেশ্যমূলকভাবে এটা করিনি। কিন্তু ওই যে বললাম, এইটার একমাত্র দায়ভার হচ্ছে বিএনপির এবং আওয়ামী লীগের। আওয়ামী লীগের সঙ্গে প্রতারণা করেছি আমরা রিপোর্টাররা। আওয়ামী লীগ গণমাধ্যম প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে গিয়েছে, কিন্তু গণমাধ্যম প্রতিষ্ঠান তো সবকিছু না। আপনার মালিক ইচ্ছা করলেও একটা মিডিয়ার এখন মতাদর্শ নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ তার ওইখানে সম্পাদকীয় নীতি এবং রিপোর্টিং নীতি সব হচ্ছে জামায়াত ইসলামের মানুষ, তারা ধীরে 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 সেট করেছে। এইটা জামায়াত ইসলামের সবচেয়ে বড় সফলতা। যে যত সমালোচনা করুক, কেউ বলবে হয়তো গুপ্ত বলবে জামাতকে, কেউ বলবে হয়তো অপসাংবাদিকতাটা ভিন্ন হিসাব, বাট জামাত যে এইটা অবস্থান নিতে পেরেছে, আর বিএনপি যে এই জায়গাতে সবচেয়ে মূর্খতা এবং সবচেয়ে রাজনৈতিক অদূরদর্শিতা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছে, যেই খেসারত তাদেরকে দিতে হবে একেবারে খুব বেশি লাগবে না, তারা বুঝবে, এখনই বুঝতেছে তারা। গতকালকে মিডিয়া সেলের পেজে যদি আপনি পোস্ট করেন যে জামাত এবং আওয়ামী লীগের লোকজন হচ্ছে যে অপতথ্য অপসংবাদ ছড়িয়েছে, এইটা তো আমি 1.5 বছর ধরে বলতেছি, 1.5 বছর ধরে তো বলতেছি। যদি বাংলা ভিশনের মতো জায়গায় বেগম খালেদা জিয়ার রিপোর্ট না করা যায়, তারেক রহমান সাহেবের রিপোর্ট না করা যায়, তাহলে ওই বাংলা ভিশনে কারা আছে এটা খোঁজ নিছেন? খোঁজ দিচ্ছেন কখনো? নিবেন না আপনারা। এবং এই যে সংগ্রামটা আমার এই সংগ্রামটা ছিল কিন্তু এই তথ্য উপাত্তগুলো আমি সংগ্রহ করার জন্য, আমি নিজের কৃতিত্ব জাহির করার জন্য নিজের সর্বস্বটুকু দিয়ে। এবং আমি এটাও জানি
আমি কিন্তু এটাও জানি, ওই যে বললাম আমি নিজে মেসেজ পাঠিয়েছি যাদেরকে, যারা হয়তো আমাকে অনেক মানে যোগাযোগ ছিল যাদের কাছে, তাদের কাছে আমি আমার এই গবেষণার অংশ হিসেবে আমি পাঠাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তাদের নাম ঠিকানা সব আমি উত্থাপন করব, নাম ঠিকানা নাম সহ বিস্তারিত কি পাঠিয়েছে আর তাদের আচরণ কি। এক তারেক রহমান সাহেব কি বিএনপি সবকিছু দায়িত্ব ওনাকেই দেখতে হবে? মানে এক তারেক রহমান সাহেব আমার মতো একজন ক্ষুদ্র সাংবাদিক, চাকরিচ্যুত বা আমি ভালো আছি কি মন্দ আছি আমার খোঁজ ওনাকেই নিতে হবে, বিএনপিতে আর কেউ নাই। এটা আমি বলতে আমি বুঝাই নেই, কিন্তু ওই যে দেখেন এখন টেলিভিশনের আমাদের 4 বন্ধুকে সংসদে অন্তত 4 জন এমপি তাদের পক্ষে কথা বলেছে। আর মিরাজ হোসেন গাজীকে যদি ধরেন এখানে কেউ গুলি করে মাইরাও ফেলে, আমার বাংলা ভিশনের ওই বন্ধুরা সহ সাংবাদিকরা নিউজ করে দিবে ভিন্ন, বলবে যে ও তো মশার কামড়ে অথবা অমুকভাবে মারা গেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জানার আগ পর্যন্ত বিএনপির একটা লোক আমার লাশটাও কিন্তু দেখতে আসবে না, এটাও কিন্তু প্রমাণিত। আর শুধুমাত্র এই মতাদর্শের কারণে আজকে বাংলাদেশের গণমাধ্যম জামায়াত ইসলামের সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে। এটি জামায়াত ইসলামের অনেক বড় সফলতা, অনেক বড় এটি সফলতা, এটি আপনাকে স্বীকার করতেই হবে। আর বিএনপির এই মানে ব্যর্থতা এবং বিএনপির এই উদাসীনতা এবং বিএনপির নেতাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া, ওনার টিম ছাড়া যারা ঢাকায় যারা আছেন, যাদের সঙ্গে আমার অন্ততপক্ষে যোগাযোগের ব্যবস্থা আছে বা ছিল, আমি একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি এরা কখনো কোনো সময় গণমাধ্যমের প্রতি কোনো সময় মনোযোগী ছিলেন না বলেই আজকে প্রতি পদে পদে এই সরকারকে, এই রাষ্ট্রকে, এই জাতিকে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এর জন্য খেসারত দিতে। এটা শুধু আমার কথা না, এটা বাস্তবতা, এটা আপনাকে মেনে নিতে হবে। আমার বাংলা ভিশন আমি বাস্তবতা দেখেছি, তো নিজে একা যুদ্ধ করে শেষ পর্যন্ত কিন্তু যাদের সাপোর্ট পাওয়ার কথা ছিল তারাও কিন্তু সাপোর্ট করেনি। আমি এখানে নাম বলছি না, সম্মান রাখার স্বার্থেই তাদের, কিন্তু এইটা তো বাস্তবতা, গবেষণা লব্ধ ফলাফল তো এইটা, তাই না? নর্মাল হিসাব দেখেন, ওই কি বলে কালের কণ্ঠ বা বসুন্ধরার কোনো একটা জায়গায় যদি হাসনাত আব্দুলের নিয়ে বা ওদের পক্ষে নিউজ না হয়েছে, তাইলে ওই প্রতিষ্ঠানের গোষ্ঠী উদ্ধার করে ফেলছে না, সভা সমাবেশে বক্তব্য দিয়া উদ্ধার করছে কিনা? করছে কিন্তু, তাই না? খেয়াল করবেন। কিন্তু বাকি পার্টিগুলোর কি অবস্থা? আবার বলি, আমার এই গবেষণা, এই যে তথ্যপত্র, এটা কোনো পলিটিক্যাল ইস্যু না, এটা গণমাধ্যমের পেশাদারিত্বের ইস্যু। আর যারা যে গালিগালাজ করতেছেন, পরিষ্কারভাবে বলি, এই যে যারা বলেন দালালি, চাটুকারিতা, অমুক তমুক, আবারও বলি, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে মিরাজ হোসেন গাজীকে উন্মুক্ত প্রস্তাবনা দিয়ে রাখা হয়েছে। আমি চিরকৃতজ্ঞ ওনাদের কাছে। আমি এত বছর এই সংগ্রামটা নিজের মতো করে করতেছি, কারণ আমি যখন বাংলা ভিশনে যখন রিপোর্ট করতে পারতাম না, বিশেষ রিপোর্ট, অনুসন্ধানী রিপোর্টগুলো বা সেই জিয়া পরিবারের উপর জুলুম অত্যাচারগুলো, এগুলো কোনো মিডিয়াই কিন্তু করেনি। আজকে দেখেন, আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে গেলে হয়তো কিছু পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। আমি তখন কিন্তু ওই জনাব তারেক রহমান সাহেবের দিক নির্দেশনা ছিল একটি, যে আপনি বিকল্প প্ল্যাটফর্ম আছে না, ইউটিউব আছে, ফেসবুক আছে, আপনি সেখানে আপনি সত্যটা সত্য তুলে ধরেন, সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন। ওনার এই দিক নির্দেশনা কিন্তু সবার জন্য, আমি কিন্তু সেটি অনুসরণ করে আমি এই প্ল্যাটফর্ম করেছি। এবং চিন্তা করেন, 450-500 প্রতিবেদন নিজের টাকায়, নিজের ঘরে, 1 পয়সা কারো কাছ থেকে নেই, 1 পয়সা না। হ্যাঁ, 2-1 ভাই বন্ধুর কাছ থেকে ধার নিছি, স্যাবলা হয়েছি, যাদের কাছ থেকে হয়তো কখনো চা খাইনি, তাদের কাছ থেকে হয়তো 2000 টাকা চেয়ে নিয়ে আমার স্টাফের বা আমার সদস্যদের বেতন দিতে হয়েছে। আমি এই মাসে ধরেন চলবো, হ্যাঁ, তার পরীক্ষা তো টেস্ট করা হয়ে গেছে। এরপরে আমি আমার মতো করে থাকবো, আমার এই গবেষণার কাজ যখন শেষ হলো এরপরে শেষ হবে। কিন্তু বাস্তবতা দেখেন, চিন্তা করেন যে আজকে এই বাংলাদেশে এত গণমাধ্যম, একটা গণমাধ্যমও তাও ওই যে কি বলে, 2-1টা হয়তো একেবারে না বললে হয়তো ভুল হবে, তবে তারপরেও যদি ওনাদেরকে প্রশ্ন করেন ওনারা কতটুকু পেশাদারিত্ব বজায় রাখতে পারছেন। ফ্যাসিস্ট সরকার যদি আপনাদের গণমাধ্যমের টুটি চেপে ধরে, তাই ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরে আপনারা সেই ফ্যাসিস্টকে কি তুলে ধরেছেন বলেন? বেগম খালেদা জিয়া পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের রিপোর্টই তো আপনারা করেন নাই কেউ, নভেম্বরের আগ পর্যন্ত। আর আমার বাংলা ভিশনে এই রিপোর্ট করতে আমাকে ক্যামেরাও দেয় নাই চাওয়ার পরে। এই যে বলতেছি, এটা কি কেউ বিএনপিকে শুনতেছে? কিন্তু এটা নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নাই। আল্লাহর রহমত, জনাব তারেক রহমানকে আল্লাহ সেই দূরদর্শিতা, সেই বিচক্ষণতা, সেই মহানুভবতা আল্লাহ দিয়েছেন বলে বিএনপির এই যে আপনারা যারা আছেন তারা মাতবাড়ি করতেছেন। যদি এই ধারা অব্যাহত থাকে, আবারও বলি, দায়িত্ব নিয়ে বলি, যদি গণমাধ্যম আপনি আপনার মতাদর্শের বিরুদ্ধে হয়, তাহলে আপনি কিন্তু এখন 3টা বিরোধী দল নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে। জামাত ইসলাম বিরোধী দল হলে কেমন হয় সেটা আপনারা ভালো করে জানেন। এটা জামাতের দূরদর্শিতা। আমি আজকের থেকে কিন্তু জামাতের প্রশংসা করতেছি এবং করব, কারণ
বাংলাদেশের গণমাধ্যম মিরাজ হোসেন গাজীরে, দীপন দেওয়ান রে, মোস্তফিজুর, মাসুদ কামালে বাংলা বিষয় থেকে আউট করা হয়েছে। ধরেন খেয়াল করেন, এটা কিন্তু 1 বছর 2 বছর না, ধরেন 5-7 বছরের গবেষণা প্রকল্প কিন্তু এটা। চিন্তা করে সফল কিন্তু হয়েছে, তারা কিন্তু সফল হয়েছে, খেয়াল করবেন। এবং আমি যে লিখিত তথ্যপত্র অভিযোগটা বাংলাভিশন কর্তৃপক্ষকে দিয়েছিলাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এইটা আমি যেদিন উপস্থাপন করব সেদিন আপনারা বুঝবেন, জুতা মারবেন অনেক নেতা, অনেক গুরুত্বপূর্ণ লোকজনদেরকে থুতু মারবেন তাদেরকে, যে তোরা তোর নিজেদের সঙ্গে বেইমানি বিশ্বাসঘাতকতা তোরা করেছিস। একেবারে ডাইরেক্ট। তো নর্মালি চিন্তা করেন, একজন রাজনীতি করবে একটা দলের, ধরেন সেই যদি চিন্তা করে যে তার দলের শীর্ষ পর্যায়ের নেতার ইস্যুতে কেউ চরম অন্যায় করতেছে, সেটা কি সে প্রতিবাদ ছাড়া থাকবে? নিশ্চয়ই থাকবে না। তবে আবারও বলি, এটা জামাত ইসলামের সফলতা। আর ওই যে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা, আবার ওই যে বললাম তখন ইলেকশনের একটা ম্যাপ দিলাম, একটা নির্বাচনে একটা ব্যালট পেপারে ধানের শীষ এবং নৌকা থাকলে, শুধুমাত্র 2টা প্রতীক যখন থাকবে, তখন বাংলাভিশনের 40টা যদি ভোটার হয়, সেখানে 36 ভোট পাবে ধানের শীষ বা 37 ভোট, আর নৌকা পাবে 3টা বা 4টা। আরেকটা নির্বাচনে একটা ব্যালট পেপারে শুধুমাত্র 2টা প্রতীক, ধানের শীষ আর দাঁড়িপাল্লা। আগে ছিল ধানের শীষ আর নৌকা, এখন ধানের শীষ আর দাঁড়িপাল্লা, শুধুমাত্র 2টা যদি মার্কা থাকে জাতীয় নির্বাচনে, ওই 40 ভোটের মধ্যে। আগে ধানের শীষ ছিল 36-37টা, আর এখন ধানের শীষ পাবে 3 থেকে 4টা। বুঝাতে পারছি আপনাদেরকে? এই যে 3 থেকে 4টা চলে আসলো, দাঁড়িপাল্লা 36 থেকে 37টা গেল, এইটা জামাত ইসলামের সফলতা আর বিএনপির সবচেয়ে বড় ব্যর্থতা। এবং এই ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে, আরও দিতে হবে যদি এই ধারা তারা অব্যাহত রাখেন। ছাত্রদলের প্রেসিডেন্ট জনাব রাকিবুল ইসলাম রাকিব সাহেব, রাকিব ভাই আমার খুব পছন্দের একজন মানুষ, জুলাই গণ অভ্যুত্থানের অনেক সাহসিকতার পরিচয় তিনি দিয়েছেন। আমি যখন বাংলাভিশনে যখন ডকুমেন্টারি এটা করার পরে হুমকি ধমকি পাই, রাস্তাঘাটে আমাকে মক করে ফেলে, ওই সময় তো বুঝেন নির্বাচনের আগে জামায়াত ইসলামের মানে বাইরে চিন্তা করা, মানে নিউজ করা বা ফেসবুক ইউটিউবে গালিগালাজগুলো আমি সব রেখে দিছি। হ্যাঁ, মানে ওই বাস্তবতা চিন্তা করলে তো ভুয়া। এমনভাবে আমাকে লিখছে, মানে আমার গতিবিধি পর্যবেক্ষণ করে, আমাকে মেসেজ করে, কমেন্ট করে, রাস্তাঘাটে আমাকে মক করে করে মেরে ফেলবে, এই করবে, সে করে। আমি তখন থেকে আজকে পর্যন্ত ছাত্রদল প্রেসিডেন্ট রাকিবের সঙ্গে দেখা করার জন্য যোগাযোগ করেছি, 2-1বার কথা হয়েছে। উনি কিন্তু সময় দিতে পারেননি, মেসেজ আদান প্রদান হয়েছে, সময় কিন্তু আজ পর্যন্ত দিতে পারেন নাই। কিন্তু ওনার দলের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দূর থেকে দেখে 90 জন সাংবাদিকের মধ্যে চোখে চোখ পড়ার সঙ্গে দূর থেকে উনি যেমনি এগিয়ে এসেছে, আমাকে তেমনি কাছে ডেকে নিয়েছেন। তারপরে আমি কি চাইবো? অনেকেই চিন্তা করেন হয়তো, কিরে কাছে কেউ কেউ বলেন, ধরেন যে আমি হয়তো এখন বেকার, অথবা ধরেন আমি তো বেকার থাকলে তো আমি স্বচ্ছ মানুষ হলে তো আমার তো মানে টাকা থাকবে না, তাই না? এটা তো স্বাভাবিক। এবং আমার যে প্ল্যাটফর্ম, আমার যে ওপেন মিডিয়া সেলের এই যে প্ল্যাটফর্ম, এবং আগে একই সঙ্গে প্রবাসীদের নিয়ে যে কাজ করতে আমার যে অফিস, এই ক্যাম্প অফিস প্ল্যাটফর্ম, আমার 3 জনের স্টাফ, আমি কিন্তু এটা এই মাসে আমার শেষ, আমি কিন্তু বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, মানে আমি তার অবৈধ ইনকাম, অস্বচ্ছতা বা এটা তো আমি কেউ আজ পর্যন্ত ইনশাল্লাহ বলতে পারবে না। সো আমি চাকরি করতাম, চাকরি নেই, বেকার। আমি নতুন করে কোথাও জয়েনও করিনি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একাধিকবার ফলো আপও করা হয়েছে। আমি কোনো রকম সরকারের সহযোগিতা চাইনি। তাইলে আমি এই যে এতদিন যে নীতি নৈতিকতা আদর্শ নিয়ে আমার এই সংগ্রামটি করছি, যখন কোনো গণমাধ্যম এই যে বিগত আমলে জিয়া পরিবারের বিরুদ্ধে অত্যাচার, অবিচার এবং সঠিক সত্যটা প্রচার করে নাই, উল্টা মিথ্যা খবরগুলো করেছে, আমি সেইটার বিরুদ্ধে সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করেছি। এটা কিন্তু আমার বাহাদুরি প্রমাণ করার জন্য না, এটা হলো গণমাধ্যমের বাস্তবতা তুলে ধরার জন্য। এই যে বিএনপিকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করা, আর হচ্ছে এই যে বিএনপি জুলাই বিরোধী বলে, তাই না? এটা কিন্তু গণমাধ্যমের সৃষ্টি। দেখেন আমার ওয়ালে যে দেখেন জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি এবং তারেক রহমানের ভূমিকা কি। 2014 সালে 15 জুলাই কিন্তু তারেক রহমান প্রথম 5% কোটার কথা বলেন। আর এই যে জুলাই আগস্টের এই মানে 24 জুলাই আগস্টে 8 দিনে কিন্তু উনি 9টি ভার্চুয়াল বক্তব্য দেন তারেক রহমান সাহেব। এই যে আমার গবেষণা লব্ধ ফলাফল। হ্যাঁ, এইটা কিন্তু ধরেন এই একমাত্র। আর এইটা যেদিন এই ডকুমেন্টারি বাংলাভিশনে প্রচার হওয়ার পর আমি চূড়ান্ত প্রতিহিংসার শিকার হই। তা এইটা তো আমার লাইফে, এটা তো একটা স্মৃতির অ্যালবাম, তাই না? তো এখন ধরেন আমি সহযোগিতা বা আর্থিকভাবে আমি মানে কি বলে সরকারের সুবিধা নিব, সুবিধা চাইবো, তাহলে ওই যে এত বছর ধরে আমরা যে সাংবাদিকরা অপসাংবাদিকতা করেছি, ওই যে 2018 সালে ভৈরবে রাতে, মধ্যরাতে যখন ভৈরব সিলেট থেকে আসার সময় বেগম খালেদা জিয়া যখন আমাকে ডেকে নিয়ে উনি ওই দিনে, তারপরের দিন উনি কিন্তু জেলে যান। ওই দিন ওনার যে কথা আমার কাছে ব্যক্ত করেছিলেন, ওই যে 2013 সালে আমি ওনার রুমে রেড টেলিফোন চেক করতে গিয়েছিলাম, যখন সেখানে শেখ হাসিনা বলছিলেন ওনাকে মিথ্যা অপবাদ দিচ্ছিলেন,
উনি সাংবাদিককে কেন ডেকেছিলেন? ওনার কথাটা জাতিকে বলার জন্য যে সরকারের প্রধান ওনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমার কাছে বেগম খালেদা জিয়া বলেছেন যে ওনার টেলিফোন নষ্ট, কিন্তু সরকার বা শেখ হাসিনা বলতেছে টেলিফোন ভালো আছে, এটা জাতিকে জানাও। আমি মিরাজ হোসেন গাজী সেদিন জানাতে পারিনি, 5 আগস্টের পরেও বাংলা ভিশনের এই গুপ্ত বাহিনী সেটা জানাতে দেয়নি। তো এই প্রায়শ্চিত্ত, এই খেসারত দিতে তো আমার আরো 4 বার জন্ম নিতে হবে। ওনার সন্তান প্রধানমন্ত্রী, আমি ওনার সন্তানের কাছ থেকে উনি যতই বলুক না কেন, আমি তো চেষ্টা করবো যে একেবারে মানে কোনো প্রকার কোনো একেবারে মৃত্যু হয়ে গেলেও তো কোনো রকম সরকারি সুযোগ সুবিধা আমি নিব না। এটা আমি প্রকাশ্যে বলছি। এই যারা বলতেছে না দালাল চাটুকার অমুক তমুক, আপনি পারবেন এই কথা বলতে? যে আমি যেগুলো বললাম যারা এই যে বলতেছেন এগুলো পারবেন একজন বলতে পারবেন? আমি কিন্তু বিএনপি সরকার ক্ষমতায়, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, যিনি আমাকে স্নেহ ব্যক্তিগত দেখেছেন আপনারা, ওনার টিমের পক্ষ থেকে ফলো আপও করা হয়েছে, কিন্তু আমি কিন্তু কোনো সুযোগ সুবিধা নাই। এবং আমি কিন্তু ধরেন এই মাসে আমার হয়তো ঢাকা শহরে শেষ মাস হবে, এটা অনেকের কাছে হয়তো ইমোশনাল লাগবে বা লাগবে, তাই না? বা কারো কাছে মনে হচ্ছে তাহলে তো মিরাজ হোসেন গাজী শেষ, হয়তো কাছের যারা হয়তো আশা করেন অনেক সুবিধা নেবেন, অলওয়েজ টাকা পয়সার নেবেন। ভাই টাকা পয়সা দিয়ে যদি সব কিছু হইতো তাইলে মানুষ কিন্তু নীতিনৈতিকতার মধ্যে থাকতো না। তাহলে সবাই টাকা আর ক্ষমতা আঁকড়ে থাকতো, আর শেষ পরিণতি হইতো কি? কত টাকা আমরা দেখছি তো নাকি? এই জন্য এইটুকু অন্তত পক্ষে নিজে বলতে পারি, সাংবাদিকতার এই দীর্ঘ বছরে কখনো একটা মিথ্যা তথ্য বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে কোনো তথ্য প্রচার করিনি বা কখনো করিনি। এটা যেন আমি জোর গলায় বলতে পারি, তেমনি কখনো সাংবাদিকতাকে পুঁজি করে, ব্ল্যাকমেল করে বা সংবাদকে ভিত্তি করে কোনোদিনও কারো কাছ থেকে কোনো রকম সুবিধা, কোনো রকম না। কিন্তু জীবনে চেষ্টা করেছি, প্রবাসীদের নিয়ে যখন কাজ করছি, অসংখ্য প্রবাসীকে জেলখানা থেকে মুক্ত করে আনার ব্যবস্থা করেছি, অসংখ্য প্রবাসীর মৃতদেহ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করেছি। যখন যেভাবে বলেছে সেভাবে কিন্তু করার চেষ্টা করেছি। মানে এবং এই সেক্টর নিয়ে কাজ করতে গিয়ে ধরেন আমি আমার ব্যক্তিগত জীবনের অনেক কিছু কিন্তু ত্যাগ করেছি এই সাংবাদিকতা এবং প্রবাস তথ্য কেন্দ্র নিয়ে, অনেক কিছু। একই সঙ্গে এই যে আমার এই বাংলা ভিশনের এই বাহিনীকে মোকাবিলা করে চলা, এটা কি সাইফুল রাজীব ভাই কিনা জানি না, এই সাইফুল রাজীব ভাই আমাদের সাংবাদিক এক বন্ধু, আমি ওনার কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছিলাম, আজ পর্যন্ত দিতে পারি নাই ধরে না। তারপর হচ্ছে আমার আরেক বড় ভাই আছে শিমুল ভাই, মাঝে মাঝে 2-1,000 টাকা বোধহয় একেবারে মানে জোর করে ভিক্ষা করে নেওয়ার মতো, যখন আমার স্টাফের ধরেন 3 জন সদস্য আমার উপায় ছিল না, যখন আমার এলাকার এক বড় ভাই আছে রাজু ভাই, আমি জানি না ভিডিওটা দেখবে কিনা, ওনার কাছে বিকাশ একদিন নিয়ে এরপর দিতে পারিনি এখন। মানে এটা বলতেছি কেন, যে আমি ওনাদের কাছে ঋণী। এবং এই যেটি বললাম যে বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায়, ওই যেই বন্ধুদেরকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম বিএনপির যে নেতৃবৃন্দকে ওই ভিডিওটি এবং একটা টেক্সট, একজনও রিপ্লাই দেয়নি। এই যে ওনাদের এই বৈশিষ্ট্যের কারণে আজকে গণমাধ্যম সম্পূর্ণভাবে বিএনপি বিরোধী নিউজ কিন্তু করবে। এই যে গতকালকে যে ঘটনা ঘটলো, মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন যেই বক্তব্য দিয়েছিলেন এই যে ফার্মের মুরগি ইস্যুতে, এই বক্তব্যটা যদি প্রচার হইতো তাহলে প্রত্যেকটা অভিভাবক শিক্ষামন্ত্রীর প্রশংসা করতেন, শিক্ষামন্ত্রীর কাছে সরি ফিল করতেন, কিন্তু কোথাও তো নাই। এইটার জন্য শুধু আমি এই সকাল সকাল লাইভে এসে এই কথাগুলো বললাম। এবং দয়া করে এই কথাগুলো যারা হয়তো বুঝেছেন, বোঝার চেষ্টা করেছেন, তারা হয়তো এখানকার এই নোটগুলো বা আমি যেই ডাটাগুলো দিলাম হয়তো আপনারা কাজে লাগতে পারবেন বা কাজে লাগাতে পারবেন ভবিষ্যতের জন্য। এটি হয়তো দৃশ্যমান যারা বোঝার তারা বুঝবেন, না বুঝলে হয়তো পরবর্তীতে যখন বিস্তারিত তুলে ধরবো তখন বুঝতে পারবেন। কিন্তু আবারও বলি, আমার এই পুরো কার্যক্রম এর মধ্যে কোনো রাজনীতি বা কোনো রাজনৈতিক মতাদর্শের বিষয় ছিল না। এটি ছিল গণমাধ্যমের পেশাদারিত্ব এবং গণমাধ্যমের যে অপসাংবাদিকতার সেই তথ্যপত্র তুলে ধরা। আর আমার যারা পরিচিত কাছের বন্ধু ভাই বন্ধুরা যারা আছেন, ওই যে হয় কি, যখন আমি যে টাকা পয়সা নাই বা এরকম এই ফেসবুকে যখন লিখছি গাড়িটা বিএনপি নিয়ে যাদেরকে মেসেজ দিছিলাম, তাদেরকে আমার ব্যক্তিগত গাড়িটা 50% দামে তাদেরকে আমি দিয়ে দিব। তাদেরকে তো আমার দেওয়ার কিছু নাই, বিএনপি তাদের তো গাড়িটারি লাগে, আমার তো প্রাইভেট কারটা আমি 50% দামে দিব, এটা চিন্তা করছি। তা আমার ভাগিনা ছোট একটা দেখে আমার বোনকে ফোন করছে, এই তো আমার তো সব লোকজন তো, আমি তো এটা পরিষ্কার তো। তাই এই জন্য ভাই দয়া করে যে যারা কাছের আছেন, টাকা পয়সা না থাকলে তো আবার হয় কি বলে, ওই কেউ ফোনও ধরেন না বা কেউই না, ভাই কারো কাছ থেকে টাকা পয়সা নিব না, অভাবে থাকলেও সমস্যা নেই, আল্লাহর রহমতে গ্রামে ফিরে গেলে তো বাবার তো আছে, তাই না, ওইটা দিয়ে অনেক রাজকীয় হলে চলতে পারবো। হ্যাঁ, এবং ওই গ্রামের ওই মানুষগুলি কিন্তু আমার আপন ঠিকানা। এবং এই যে অনেক সময় আমি কিন্তু আমার এই ব্যাখ্যা দেওয়ার সময় তারা কিন্তু কি বলে
এই আমার গ্রামের বা আমার এলাকার রাজবাড়ির কথা কিন্তু এগুলো বলি। হ্যাঁ, দেখেন কিছু কিছু মানুষের কমেন্ট আর কি। হ্যাঁ, সবগুলো সাইজ হবেন বড় ভাই, কমেন্ট করেন তো সবাই সাইজ হবেন, তখন কিন্তু আর কমেন্ট করার মতো কাউকে পাবেন না। তখন আর এই মিরাজ হোসেন গাজীর এই কথাগুলো তখন আর মানে মনে করলেও কোনো সমাধান পাবেন না। তখন হয়তো বলো, আরে ভাই আপনি কত বলছেন যে গালিগালাজ কমেন্টে না করার জন্য, অনেক বলছেন না। এটা কিন্তু একসময় বলবেন, আমি বলে রাখলাম ইহকাল পরকালে এটা বলবে। এই যে বলছেন না চাটাচাটি একজন লিখতেছেন, জামাতের সমর্থক চাটাচাটি মানে এর চেয়ে নোংরা, বাজে, অশ্লীল, অশালীন কোনো বাক্য বা শব্দ আছে বলেন? আরে বেটা, যদি চাটাচাটির কথাই বলতাম, এই তোদের এক একটা গালি বেটা, আমার মা বোনদেরকে যে এক একটা গালি দিছস, তোদের কলিজা যদি ভুনা করেও আমাকে দাস, এই পৃথিবী লেখা দেশ, আমার মাকে গালি দেওয়ার শোধ বা খেসারত কিন্তু হবে না। তোদের গালি হজম করে যে সংগ্রাম করতেছি এবং কোনো কিছু পাওয়ার জন্য যে না, তার প্রমাণ তো যে প্রকাশ্যেই বললাম, সরকারের সর্বোচ্চ জায়গা থেকে উন্মুক্ত প্রস্তাবনা দিয়ে রাখা হয়েছে কি করতে চাই, কি চাই, কি টার্গেট। আমি কিন্তু এরপরেও মিরাজ হোসেন গাজী একমাত্র এখন এই সাংবাদিক যে 2026 সালের 15 মার্চ চাকরিচ্যুত হয়ে বেকার আছি কিন্তু। হ্যাঁ, খেয়াল করবেন। সো কথাবার্তা যেটা বলবেন হিসাব করে বলবেন। যদি আপনার পরিচয় থাকে, ফেসবুকে আইডি যদি ঠিক থাকে, যদি আপনার মানুষ হন, বট না হয়ে, কথাবার্তা হিসাব করে বলবেন। সাংবাদিকতা যেদিন সিদ্ধান্ত নিতে পারবো যে আমি আর সাংবাদিকতা করব না কোনোদিনও, যদি সিদ্ধান্ত কখনো আমি নিতে পারি, এরপরে কিন্তু আমার তথ্যপত্র এটাই হজম করতে কিন্তু পারবেন না রাজনৈতিক যেই মতাদর্শের আপনার হন না কেন। কারণ আমার শক্তি হচ্ছে কোথায় জানেন? আমার শক্তি হচ্ছে আমার নীতি নৈতিকতা, আমার সাংবাদিকতার পেশাদারিত্ব, আমার তথ্যের সত্যতা। গেল 15, 16, 17 বছর অসংখ্য রিপোর্ট করেছি। শেখ হাসিনার সরকারের আমলে প্রথম গুম নিয়ে 2014 সালে কিন্তু আমি মিরাজ হোসেন গাজী রিপোর্ট করেছি। ওই সময় কিন্তু ভয় ভীতির তোয়াক্কা তো করি নাই। পুলিশের এডিশনাল আইজির বাসায় লুঙ্গি পরে, গামছা পরে টেলিভিশন সাংবাদিক তার বাড়িতে ঢুকে অনুসন্ধানে রিপোর্ট করে আনছি। 10 জন লোককে জিম্মি করে রেখেছিল সেই এডিশনাল আইজিপি এবং বিআইডব্লিউটির চেয়ারম্যান দোহন নবাবগঞ্জে শামসুদ্দৌলা খন্দকারের বাড়িতে। তো ওই সময় তো এই রিপোর্ট করার সাহস পেয়েছি। তো কেন পেয়েছি? যদি চাটাচাটি আর লোভ লালসা করতাম, শামসুদ্দৌলা খন্দকারের শ্যালক ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিল, আরেকজন আমাদের সাংবাদিক আমার অফিসে বাংলা ভিশনে এসে মানে কি চাই কত চাই। কিন্তু মোস্তফা ফিরোজ ভাই ছিলেন হেড অফ নিউজ, উনি আমাকে বলছিলেন রিপোর্ট রেডি করো, প্রচার হবে। রিপোর্ট কিন্তু প্রচার করেছিলাম। যদি ওই চিন্তা করতাম, তাহলে এই যে ওপেন মিডিয়া সেল এই প্ল্যাটফর্ম পরিচালনার জন্যে আমি কিন্তু আমার প্রভিডেন্ট ফান্ডের টাকাও এখানে কিন্তু ব্যয় করেছি। তাই যে যারা বলেন জামাতের বন্ধু বান্ধব চাটাচাটি অমুক স্বার্থমার্থ এই সেই বলেন, আরে বেটা, মাননীয় প্রধানমন্ত্রী যখন এই ঘাড়ে হাত রেখে দোয়া করছেন, আদর করছেন, মাথায় হাত দিয়ে স্নেহ করছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, তো এর চেয়ে বড় আর কি দিবি রে তোরা জামাতের এই বট বাহিনী বেয়াদবগুলা? আর কি দিতে পারবি তোরা? কি দিতে পারবি তোরা? তোরা কি সবাই মনে করছো যে বাংলা ভিশনের সবগুলো রিসেপ্ট করতে মিরাজ মনে করছো একই রকম হবে? একা তো যুদ্ধ করতেছি বেটা। যদি সাংবাদিকতা করব না এই সিদ্ধান্ত নিতে পারি, জামাতের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে শুধু তথ্যপত্র দিয়ে। নির্বাচনের আগে যে চাঁদাবাজি আর জুলাই নিয়ে নাটকবাজি করে গণমাধ্যমকে দখল করে যে সুবিধা নিয়েছেন, বিএনপি যদি শুধু বিএনপির সমর্থকরা মূর্খ না হইতো, এই যে আমার ওপেন মিডিয়া সেল এমএজি লাইভে ইউটিউব চ্যানেলে ঢুকে একজন, যারাই যে হয়তো দেখেন না, একজন আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখবেন, ওই রিপোর্টগুলো দেখবেন, ওই রিপোর্টগুলো যদি সারা দেশে প্রচার করতে পারতেন, তাহলে এই দল আর এই দলের এই যে জুলাই বেচা কিনা আর হচ্ছে এই যে চাঁদাবাজি নিয়ে মিথ্যা খবর, সেই মিটফোর্ডের সোয়াগ্রে কারা মারছে? পাথর মাইরা। ওটা তো সরিয়া আইন কার্যকর করছে ওইখানে। এটা এগুলো বলতে চাই না, ওই যে বললাম, কারণ আমি তো কোনো দল বা কোনো মতের ব্যক্তিগতভাবে তো আমি কাউকে আমি শত্রু মনে করি না। যেহেতু এখন আমি সাংবাদিকতা করতে চাই, এটা আমি চিন্তা করছি, মাথার মধ্যে এটা আছে, এই কারণে আমি পেশাদারিত্বের জায়গাটা ঠিক রাখতে চাই। কিন্তু যখন এই যে আপনারা এই যে গালি গালাজ অমুক তুমি এগুলো করতেছেন না, যখন করেন আর ফেসবুকে দূর থেকে একটা কমেন্ট করে ফেলেন, নিজে বিশাল বাহাদুর হয়ে গেছেন, একটা কমেন্ট করলাম বাহাদুর হয়ে গেলাম, এটা মনে করেন তো, তাই না? এটাই সবচেয়ে আত্মঘাতী আপনাদের জন্য। এই যে আমি যে বললাম জামাতের নাম ধরে যে কমেন্টগুলো, যে আজে বাজে কমেন্ট যারা করতেছে, যে বলতেছি যে আপনি কি মনে করেন যে এতে আপনাদের রাজনৈতিক দলের ভাবমূর্তি ভালো হইতেছে মনে করেন? আর আমাকে যে এগুলো করে থামাইতে পারবেন না, পারেন নাই, এটা তো বুঝছেন। তাহলে একটা রাজনৈতিক দল, একটা ইসলামিক ঘরানার, ইসলাম ধর্ম নিয়ে যারা এত কারবার সারবার করেন, সেই দল কিভাবে এত গালি গালাজ আজে বাজে কমেন্ট করেন? ফেসবুক আবার আল্লাহ খোদার নাম লেখেতেন, অমুক লেখেতেন, আর কমেন্ট মানে গালি গালাজ আর বাজে বাজে, মানে এটা ডেঞ্জারাস ব্যাপার কিন্তু। আর এরা হচ্ছে কি, এদের বাবা মা দেখবেন এদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, বাবা মা ফেসবুকও চালায় না, খোঁজও নেয় না। হ্যাঁ, যে কারণে কি এরা যা ইচ্ছা তাই করে।
আমি যেমন এই যে লাইভ করছি, আমার এখানে গালিগালাজ করলে আমার ফ্যামিলির কাছে আমার কৈফিয়ত দিতে, অন্যরা গালিগালাজ করে কেন তোমার মোবাইলে, তোমার ফেসবুকে গালি দেয় কেন, তুমি তাহলে কি করতেছো, আমাকে এই কৈফিয়ত দিতে হয়। আর তাহলে যারা গালিগালাজ করতেছে তাহলে তারা কি, এই যে একজন লেখছে তুই তো এক সব সরকার দালালে, যে বলা সুন্দর করে বলা যায়, কিন্তু মানে এটা চমৎকার করে বলে, এই যে কমেন্টগুলো বলে, মানে এটা হচ্ছে ওনাদের সবচেয়ে বড় সফলতা। ওকে, আল্লাহ হাফেজ। আমি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের হচ্ছে যে কি বলে ওই ফার্মের মুরগি শুধু উনি যে বক্তব্যটা দিয়েছিলেন, আসলে বিষয়টা কি ছিল দেখেন। আর গতকাল এটা নিয়ে কি আন্দোলন আর কি করলো বিএনপির বন্ধুরা, যারা বিএনপি করেন, আপনার প্রতিপক্ষ তিনটা, এটা কিন্তু নির্বাচনের আগেও মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বলেছেন। আমার ওপেন মিডিয়া সেল MAG লাইভ এই ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিবেদনগুলোতে যায় দেখবেন, আপনারা এখন প্রতিপক্ষ তিনটা, জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ, আর এক নম্বর হচ্ছে গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম। এটা বলে রাখলাম, কথাটা এক জায়গায় লিখে রাখেন, খাতায় এক জায়গায় লিখে রেখে রাজনীতি করেন, পরিষ্কারভাবে এটুকু বললাম। আবারও বলি, এটা মিরাজের মন্তব্য না, কিন্তু এটা গবেষণালব্ধ ফলাফল, গবেষণা প্রতিবেদনের একটা অংশ, হেডলাইনটা বললাম। বিএনপি রাজনীতি যারা করেন তাদের প্রতিপক্ষ সামনে তিনটা, জামায়াত ইসলামী, আওয়ামী লীগ এবং গণমাধ্যম, যার প্রমাণ গতকালকে এই শিক্ষার্থীদের আন্দোলনের সময় দেখছেন। সব এই তিনটা মিলে কিন্তু আল্লাহ হাফেজ, শুভকামনা। তবে দোয়া করবে শুধু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আল্লাহ ওনাকে যেন দীর্ঘায়ু দান করেন, হায়াত দারাজ করেন, সুস্থতা দান করেন। তাইলে এই যে যতগুলো আছে না, এই যে তিনটা বললাম, এই তিনটার কাছে ওই যে তারেক রহমানের জনসমর্থন, ওনার প্রতি মানুষের আস্থা, ভালোবাসা, বিশ্বাস, ওনার উদারতা, মানবিকতা, এইটার কাছে কিন্তু আজকে সাধারণ যারা আওয়ামী লীগ, জামাত আলারা তো ওরা তো আসলে মানে কোনো রকমে কোনো কাতারে পড়ে না, বাট আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকরাও তারেক রহমানের এই ব্যক্তিত্ব, নেতৃত্বের প্রশংসা করে। এটা কিন্তু বাস্তবতা। আমি বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে চলাফেরা যখন দেখি তখন দেখি। বাট জামায়াত ইসলামের এই ওরা কোনো আলোচনা নাই, কোনো যুক্তি নাই, ধাম করে বলে বলো তুই একটা দালাল। আরে ভাই, সাবজেক্টটাকে সাবজেক্টের কথা বল না, তুই যে এই যে দালাল ঢালাও বলে দিলি, এটা কি মানুষ বুঝতেছে না যে তুই আসলে কতটা অপ্রাসঙ্গিক, কতটা সমাজ বিরোধী, তাই না? এটা কিন্তু বাস্তবতা না। এই যে কি রুহুল আমিন, এমডি রুহুল আমিন, এগুলো আমারে বলে এইসব ক্যারিশমেটিক তথ্য বলে এটা কাজ হবে না। হ্যাঁ, আমার শক্তি হচ্ছে একমাত্র তথ্য। আমি আপনার চেহারা চিনিত, এই জন্য বললাম। এরকম মেলা কমেন্ট করছেন এগুলো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এটা শিক্ষামন্ত্রীর ওই ইয়াটা প্রতিবেদনটা একটু পরে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দিব, যে কারণে আমি শুরু করেছিলাম যে এইটা দেখার পর আসলে যদি এটা গতকালকার আন্দোলনের সময়ও যদি এটা প্রচার করতে পারতো সরকারি দল বা সরকার, তথ্য মন্ত্রণালয় তো ঘুমায়, তথ্য মন্ত্রণালয় কারা আছে, কোনো গণমাধ্যম, মূলধারার গণমাধ্যমে তারা মনিটরিং করার কোনো রকম কোনো ব্যবস্থা নেই। মানে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা সাইনবোর্ড দিয়ে বিএনপি সব পার হয়ে যাওয়ার জন্য একটা ধান্দা করতেছে, কোনো রকম কোনো অ্যাক্টিভিটি নেই। আর ভাই, এই যে এত মিথ্যাচার অপপ্রচারগুলো করে প্রতিপক্ষ বা বিরোধী দল, জবাব দিতে পারেন না? ফেসবুক, ইউটিউবে তো নিজেরা বক্তব্য দিতে পারেন, বলতে পারেন। সব কি প্রধানমন্ত্রী ওনাকে একাই বলতে হয়? আপনাকে আর কি করেন? এত লোক, এত নেতাকর্মী, আপনারা দেখেন না যে ওই এক নাসিরুদ্দিন পাটোয়ারি বা আগডুম বাগডুম ওদের বক্তব্য, আমাদের একটা তরুণ প্রজন্ম আছে যারা কিন্তু একটা লোক জোরে চিল্লায় কথা বললে ওইটা পছন্দ করে। আর ধর্মভিত্তিক যে রাজনৈতিক সংগঠন, আমি ইসকন নিয়েও কিন্তু বাংলাদেশে 5 আগস্টের পরে একমাত্র আমি কিন্তু বিশাল প্রতিবেদন করেছি, ওই ইসকনেও দেখেছি এবং অন্যান্য ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোও দেখেছি, তাদের অনুসারীরা বেশিরভাগ ক্ষেত্রে মানে গুরু যা বলছে একই কথা 3বার বলবে, 3 রকম 3বারই তারা হাততালি দেবে। এটা কিন্তু ধর্মভিত্তিক রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। তো সেইখানে আপনি তো এতগুলো প্রতিপক্ষ নিয়ে আপনি কিভাবে সামনে আগাবেন, তাই না? সেইখানে আপনি যদি এত পিছিয়ে থাকেন, শুধুমাত্র মিডিয়া মনিটরিং এর জায়গাতেই আপনি যদি এত ব্যর্থতা থাকে আপনার, তাহলে তো আপনি আগামী দিনে রাজনীতিতে অটোমেটিক্যালি আপনি তো অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন। তবে আবার বলি, যদি আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই যেইভাবে উনি আছেন, উনি একা যেই কঠোর পরিশ্রম করার মাধ্যমে একদিকে দল, একদিকে দেশ, একদিকে প্রতিপক্ষ, একদিকে আন্তর্জাতিক মহল, সব দিকে সামাল দিচ্ছেন। বিএনপির অনেক ভাই বন্ধুরা, আপনাদের আক্ষেপ আছে, আফসোস আছে, ত্যাগী, আপনারা কিছু পাইলেন না, তাই না? আপনারা দল করেন, কিছু পাইলেন না। ভাই, আমি তো দল করি না, তাহলে আমি মিরাজ হোসেন গাজী এই যে সাংবাদিকতার, যাতে বিএনপি বিরোধী সাংবাদিকতাটা না হয়, এইটার জন্য যে আমি আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা পর্যন্ত আমার এই ওপেন মিডিয়া সেল, MAG লাইভের ডিজিটাল প্ল্যাটফর্ম, আমার এই টিমের জন্য আমি খরচ করলাম। আবার এই যে মাননীয় প্রধানমন্ত্রী, ওনার পক্ষ থেকে যে আমাকে উন্মুক্ত বলা হয়েছে আমি কী করতে চাই, কী চাই বা কী কাজ করবো বা কোথায় কী করতে চাই, আমি কিন্তু সেটাও যে নেইনি।
কারণ আমি নিজে দেখতেছি তো, ওনার চেয়ে বড় ত্যাগী, ওনার চেয়ে বড় পরিশ্রমী বেগম খালেদা জিয়া ভোটের জন্য, গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গিয়ে উনি তো ভোটটাও দেখে যেতে পারেন নাই, তাই না? ওনার সন্তান প্রধানমন্ত্রী হচ্ছে, এটা তো দেখে যেতে পারেন নাই। আমি তো ওই যে ব্যক্তিগতভাবে তো ওনার কাছে তো আমি সাংবাদিক হিসেবেও তো ঋণী আছি। সেই জায়গাতে ওনার ছেলে প্রধানমন্ত্রী, ওনার এই সরকার, ওনার দলের সরকারের কাছ থেকে কোনো রকম কোনো সহযোগিতা না নিয়ে থাকাটাই আমার কাছে তো মনে হবে যে একটু হলে তো এই গণমাধ্যমের প্রায়শ্চিত্ত করতে পারতেছি। নাহলে আপনি চিন্তা করেন, কোন গণমাধ্যমে এই জিয়া পরিবারের উপর অবিচার, জুলুম, অত্যাচার নিয়ে রিপোর্ট আছে? এই যে জিয়া পরিবার বলছি, এটা কিন্তু পলিটিক্যাল ইস্যুতে বলতেছি না কিন্তু। অর্থাৎ যদি জিয়া পরিবার বা 5 আগস্টের পরে বেগম জিয়া পরিবারকে নিয়ে রিপোর্ট না হয় গণমাধ্যমে, তাইলে সেই গণমাধ্যমগুলো কি করেছে, কারা কি করছে? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।